0 to 60 আপনারা দেখে নিয়েছেন, টাইম ফল 0 to 100 নাও। হ্যালো ফ্রেন্ডস আর ওয়েলকাম ব্যাক টু মোটর রিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য একটা রাইড কম্প্যারিজনের ভিডিও নিয়ে এসেছি। রাইড কম্পেয়ার করবো 2024 বাজাজ পালসার N160 উইথ 2024 হিরো এক্সট্রিম 160R 4V। এবার দেখুন, ডুয়াল চ্যানেল ABS দুটোতেই আছে, কিন্তু N160তে আপনি এয়ার কুল পাচ্ছেন, এক্সট্রিমে আপনি ওখানে অয়েল কুল পাচ্ছেন। সো রাইড দুটোকেই করবো, দেন আপনাদের বোঝানোর চেষ্টা করবো যে দুটোর মধ্যে কি ডিফারেন্স আছে, অ্যান্ড ডিপেন্ডিং আপন দ্য ডিফারেন্স কোনটা কেনা আপনাদের জন্য ঠিক হতে পারে, এক্সট্রিম নাকি N160, ওটা আপনাদের পর্যন্ত আজ পৌঁছে দেওয়ার আমি পুরোপুরি এখানে চেষ্টা করব। ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু জিপি অটো সেন্টার কৃষ্ণনগর অ্যান্ড SS বাজাজ কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস বাইকস, যাতে আমি আপনাদের পর্যন্ত এই রাইড কম্প্যারিজনটা পৌঁছে দিতে পারি। আপনারা যদি ওয়েস্ট বেঙ্গলে কৃষ্ণনগর বা আশেপাশে এরিয়াতে থাকেন, কোনো রকমের এখানে হিরো হারলে বা যদি আপনি বাজাজ বা KTM প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি কন্ট্যাক্ট করে নিতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। বন্ধুগণ, রাইড কম্প্যারিজনে যাওয়ার আগে আপনাদের সাথে একটা ওয়াক অ্যারাউন্ড ছোট্ট শেয়ার করতে চাইবো। বাকি বলে দিই আপনাদেরকে, ডিটেল ওয়াক অ্যারাউন্ড কম্প্যারিজনের ভিডিও চ্যানেলে অলরেডি আছে। এখানে শুধু প্রাইস আর এখানে আমি আপনাদেরকে যে ইঞ্জিন এক্সস্ট সাউন্ডটা শুনিয়ে দিই, দেন আমি এখানে আপনাদের সাথে রাইড এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো। দেখুন, সবথেকে প্রথমে আগে যদি এক্সট্রিমে আসেন 1,70,402 রুপিস আপনাকে অন রোড প্রাইস পে করতে হতে পারে। N160তে মোটামুটি 1,72,000 টাকা, 1,500 টাকা ডিফারেন্স আছে, বা বলতে পারেন কিছু কিছু ইন্ডিয়ান স্টেটে হয়তো ওই মানে দুটোরই প্রাইস পয়েন্ট একদমই সেম হয়ে যাবে। এবার দেখুন, এই যে প্রাইসটা আপনাদের বলেছি অ্যাকর্ডিং টু ওয়েস্ট বেঙ্গল কৃষ্ণনগর, আমার এরিয়া হিসাবে বলেছি, আপনাদের এরিয়াতে একটু ওপর নিচে হতে পারে ডিপেন্ডিং আপন ইন্স্যুরেন্স অ্যান্ড RTO চার্জেস। তো যদি আপনাদের এরিয়ার প্রাইস জানার প্রয়োজন বোধ হয়ে থাকে, প্লিজ নিচে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে এখানে প্রাইসের সাথে রিপ্লাই করার। আর এরপর সবথেকে প্রথমে আমি আপনাদেরকে এখানে ইঞ্জিনটা বলে দিই এক্সট্রিমের। এখানে আপনারা 163cc সিঙ্গেল সিলিন্ডার এয়ার অয়েল কুলিং এর জন্য সেটআপ পাচ্ছেন। 4 ভ্যালভ ইঞ্জিন আপনারা এখানে পাচ্ছেন। পাওয়ার ফিগার 1 PS বেশি আছে N160 থেকে 16.9, এন্ড দেন 14.6 নিউটন টর্ক এখানে পাচ্ছেন। স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ কিন্তু এখানে নেই, যেটা আপনারা এখানে N160 তে পেয়ে যাবেন। এখানে আপনারা 164.82cc সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল 2 ভ্যালভ ফুয়েল ইনজেক্টেড ইঞ্জিন। তো ওখানে অয়েল কুল 4 ভ্যালভ ছিল, এখানে এয়ার কুল 2 ভ্যালভ। আগে এখানে অয়েল কুলিং ছিল, কোম্পানি বক্তব্য এখানে এই প্যাকেজিং প্রবলেম হচ্ছিল, মানে USDর সাথে ওখানে অয়েল কুলিংয়ে সেটাকে সরিয়ে দেওয়া হয়েছে। এবার এখানে 16 PS এর ম্যাক্স পাওয়ার আর 14.65 নিউটন মিটার ম্যাক্স টর্ক আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এবার চালানোর সময় কি আছে না আছে সেটা তো বলবোই, আর আপনাদেরকে এখানে হালকা করে যে এক্সস্ট সাউন্ড সেটা শুনিয়ে দিই। এখানে কিন্তু আপনারা আন্ডারবিলি এক্সস্ট পাচ্ছেন N160তে। আচ্ছা, আপনারা N160কে এখানে শুনে নিয়েছেন, আর চলুন এবার এখানে আপনাদেরকে আমি এক্সট্রিমটাও শুনিয়ে দিই। এক্সট্রিমকে আপনারা শুনে নিয়েছেন। এবার দেখুন, টায়ার, সাসপেনশন, এভরিথিং আমরা আগে রাইডের টাইমে ডিসকাস করবো। কিন্তু হ্যাঁ, এখানে যদি মিটার কনসোল দেখেন, দুটোতেই ব্লুটুথ আছে, কিন্তু এখানে আপনি টার্ন বাই টার্ন ন্যাভিগেশনটা ইউজ করতে পারবেন না। এই অ্যাপটাকে আপনাকে ইউজ করতে হবে। এখানে বলতে পারেন ট্যাকোমিটার, স্পিডোমিটার, গিয়ার পজিশন সেন্সার, ওডোমিটার, টাইম, ফিউল গেজ সেন্সার সব আপনারা দেখতে পাবেন। আর এখানে এই বাটনটা ইউজ করলে ওডো, ট্রিপ A, ট্রিপ B, ড্র্যাগ 1, ড্র্যাগ 2 এগুলো আপনি ইউজ করতে পারবেন। আর এখানে এমার্জেন্সি স্টপ সিগন্যাল আছে, যদি আপনি প্যানিক ব্রেকিং করেন ফ্রন্ট আর রিয়ার দুটোতে এখানে যে টাচ সিগন্যাল আছে ওটা জ্বলে উঠবে। এই জিনিসটা কিন্তু আপনারা এখানে N160তে পাচ্ছিলেন না। এখানে কিটা বন্ধ করে দিই। এখানে কিন্তু আবার স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ আছে, যেটা আপনারা এক্সট্রিমে পাচ্ছিলেন না। এখানেও আপনাদেরকে বাজাজের রাইড কানেক্ট অ্যাপটা ইউজ করতে হবে, আর ইউজ করলে কিন্তু এখানে আপনার টার্ন বাই টার্ন ন্যাভিগেশনটাও কিন্তু ইউজ করতে পারবেন। সাথে সাথে এখানে এই যে ট্যাকোমিটার, স্পিডোমিটার, ওডোমিটার, গিয়ার পজিশন সেন্সার, ফিউল গেজ সেন্সার, ঠিক আছে, টাইম, এগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আর সাথে সাথে এই বাটনটা যদি এখানে ইউজ করেন, তাহলে সেটিংয়ে আপনি এন্টার করতে পারবেন, যেখানে আপনাকে ক্লক, এই জিনিসগুলো আপনি সেট করতে পারবেন। দেন এখানে ইনস্ট্যান্টেনিয়াস ফিউল ইকোনমি, অ্যাভারেজ ফর মানে অ্যাভারেজ ফিউল ইকোনমি ফর ট্রিপ A, ট্রিপ B এগুলো আপনারা পাচ্ছেন। 3টে ABS মোড আছে, রোড, রেন অ্যান্ড দেন অফ রোড। এটার ব্যাপারে আমরা চালানোর সময় আরও বেটার কথা বলবো, এটার ব্যাপারেও আপনাদের বলে দিচ্ছি। চলুন এবার রাইডে যাওয়া যাক, টাইম ওয়েস্ট না করেন, দেন দেখি রাইড এক্সপিরিয়েন্স দুটো বাইকের আপনাদের কীরকম হতে পারে। আর বন্ধুগণ, সব থেকে প্রথমে এখানে রাইড কম্প্যারিজনটা স্টার্ট করবো উইথ N160। এবার দেখুন, অন পেপার কিন্তু এখানে পাওয়ার একটু কম, ঠিক আছে, ওখানে 16.9 আর এখানে মোটামুটি বলতে পারেন 16। সো এখানে এটা দিয়ে স্টার্ট করবো আমরা। আর সিটে যখন বসছেন 795 mm সিট হাইট, আর মোটামুটি আপনার হাইট যদি 5'3" পর্যন্ত হয়ে থাকে, বাইকটাকে ম্যানেজ করতে আপনার এখানে কোনো অসুবিধা হওয়ার কথা না। সিটে যখন বসছেন বলতে পারেন মিড সাইড, না বেশি সফট না বেশি হার্ড, আর স্পেশিয়াস, আপনি বসুন বা পিলিয়ন, কোনো অসুবিধা এখানে হবে না। আর তারপরে দেখুন, এখানে কিন্তু হালকা আপনাকে ঝুঁকতে হচ্ছে, মানে ওই স্পোর্টি পজিশনটা কিন্তু এখানে আছে। রিয়ার ফিটেড ফুটপেগ আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আর তারপরে চলুন এবার টাইম ওয়েস্ট না করে স্টার্ট করা যাক রাইডটা। এই যে ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার,
থার্ড গিয়ার দেখছেন এই পাট পাট করে যে মানে ওই ফিলটা না, এইটা আমার সব থেকে এখানে ভালো লাগে। আর তারপরে আমি আর একটা জিনিস যেটা সব থেকে প্রথমে আপনাদের এখানে দেখাতে চাইবো, সেটা হচ্ছে এই যে যখন আপনি এখানে টার্ন করছেন না, টার্ন রেডিয়াস কিন্তু একটু হলেও এই গাড়িতে কিন্তু আপনি বড়ই দেখতে পাচ্ছেন। তো আপনার একটুখানি জায়গা নিয়ে আপনাকে এটা মানে গাড়িটাকে এখানে টার্ন করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখুন এখানে দুটো জিনিস সব থেকে ভালো। সব থেকে প্রথমে তো এটা যে স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ দেওয়া আছে, যার জন্যে এখানে এই যে ক্লাচটা না একদম মানে নেই বললেই চলে, এতটাই সফট। আর তারপরে যদি আপনি গিয়ার শিফটিং দেখেন, আপনি আপ শিফট করছেন বা ডাউন শিফট করছেন, একটা হালকা এফর্ট দিচ্ছেন, মানে কখনো কখনো তো হয়তো আওয়াজটাও পাচ্ছেন না, কিন্তু গিয়ার শিফট হয়ে যাচ্ছে, এতটা স্মুথ গিয়ার শিফটিং। আর তারপর এখানে দেখুন স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ দেওয়া আছে, আর সেই জন্যে এখানে স্লিপার ক্লাচটাকে তো টেস্ট করতেই হবে। চলুন আগে এটাকে মোটামুটি 60 থেকে 70 পর্যন্ত নিয়ে যায়, অ্যান্ড দেন এই যে ডাউনশিফট 5 থেকে 4-এ আসলাম, 4 থেকে 3-এ আসলাম, 3 থেকে 2-এ আসলাম। কিছু হচ্ছে কি, রিয়ার টায়ার কি স্লিপ করেছে? করেনি। হালকা আরপিএম বেড়েছে কিন্তু রিয়ার টায়ার স্লিপ করেনি। এটা কখন হেল্প করে বলুন তো? ধরুন আপনি হাইওয়েতে আছেন, প্রচুর স্পিডে 110-20-এ আছেন, ফট করে সামনে কিছু চলে আসলো, সাডেন স্পিড কমাতে হবে, আপনি ইঞ্জিন ব্রেকিং করতে চান, বা বলতে পারেন আপনি এখানে গিয়ার ডাউন করছেন, গিয়ার ডাউন করেই যে ক্লাচটা ছেড়ে দেন না, পেছনের টায়ারটা স্লিপ করে যায়। কিন্তু হ্যাঁ, এখানে করবে না, স্লিপার ক্লাচটা ভালো কাজ করছে, অলরেডি আপনাকে দেখিয়ে দিয়েছি। তাহলে বলতে পারেন এই জিনিসটার জন্যও কিন্তু আপনি এখানে মানে ওই যে ওই স্লিপের জন্য যেটা অ্যাক্সিডেন্ট হয় সেটার থেকেও কিন্তু আপনি এখানে বেঁচে যাচ্ছেন। তো এই জিনিসটা আপনি এখানে খুব ভালো পাচ্ছেন। আচ্ছা, এরপরে চলুন এর যে অ্যাক্সিলারেশন ওটাকেও আপনাদের টেস্ট করে বলে দিই। আগে এটাকে এখানে ফার্স্ট গিয়ারে নিয়ে যাই, ঠিক আছে, 3 হর্ন। দেখে নিয়েছেন, টাইম ফর 100 নাও। ব্যাস 100টাও আপনারা এখানে দেখে নিয়েছেন। দেখুন আমি যেটা বলতে পারবো, এখন তো আমি 100 পর্যন্ত চালিয়েছি, কিন্তু মোটামুটি 100-105 পর্যন্ত গেলেও কিন্তু খুব বেশি যে ভাইব্রেশন সেটা আপনি এখানে বুঝতে পারছেন না। স্মুথনেস ইজ অফ নেক্সট লেভেল। দেন যদি দেখেন কমফোর্টেবল ক্রুজিং স্পিড 105 থেকে 10 পর্যন্ত মেনে চলতে পারেন। হ্যাঁ, প্রতিটা স্পিডের মানে প্রতিটা বলতে পারেন রোডের নিজস্ব স্পিড আছে, সেই স্পিডটাকে তো অবশ্যই মেনটেন করবেন। আর হ্যাঁ, যতটা আপনি কমফোর্টেবল ততটা স্পিডে চালাবেন। এরকম নয় যে 110 এখানে স্পিড লিমিট আছে, আমাকে 110-এ চালাতে হবে। যদি আমি 70-80-তে কমফোর্টেবল, আমি ওটাতেই চালাবো, ঠিক আছে। আর তারপরে যদি এখানে স্টেবিলিটি দেখেন, আমার মনে হয় না স্টেবিলিটিতে এখানে কোনো প্রবলেম হচ্ছে। আর হ্যাঁ, এখানে দেখুন অয়েল কুলিং যেহেতু সরানো হয়েছে, নর্মাল সিটি রাইডে খুব একটা যে প্রবলেম হবে ইঞ্জিন হিটিংয়ে সেরকম নয়, কিন্তু হ্যাঁ লং রাইডে যদি যাই তাহলে এয়ার কুলিংটার থেকে যদি অয়েল কুলিং হয় তাহলে আমার মনে হয় বেটার হতো। আমি জানি না কোম্পানি এখানে কেন এরকম করলো, বাট হ্যাঁ কোম্পানির বক্তব্য এটা যে R&D করা হয়েছে, খুব একটা প্রবলেম হবে না। আর তারপরে মাইলেজ যদি দেখেন 14 লিটারের ট্যাঙ্কের সাথে মোটামুটি এখানে 45 কিলোমিটার পর্যন্ত আপনি পেয়ে যেতে পারেন, বা এর থেকে বেশি যদি পেয়ে থাকেন তাহলে কিন্তু নিচে কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না, ঠিক আছে। আর এরপরে চলুন এর যে ব্রেকিং সেটাকেও টেস্ট করে দেখা যাক। 60 পর্যন্ত নিয়ে যায়, অ্যান্ড দেন ফ্রন্ট ব্রেকিংটা টেস্ট করবো। 63-তে ফ্রন্ট ব্রেক এই যে। ও আচ্ছা, একটা কথা বলে দিই, 3টে কিন্তু এখানে মোড আছে এবিএসের, বলতে পারেন রোড, রেন অ্যান্ড দেন অফ রোড। রোড মোডে এখানে টেস্টটা করছি, কেন কি রোড মোডে এবিএস ইনট্রুশনটা ম্যাক্সিমাম থাকে, রেন মোডে একটু কম, আর অফ রোড মোডে যখন চলে যান না তখন তো মিনিমাম হয়ে যায়। মানে রিয়ার টায়ারটা যখন স্লিপ করে না হালকা, তারপরে এবিএসটা কিক ইন করে, ঠিক আছে। তো এটা আপনাকে বলে দিলাম। আর ওই দুটো মোডে টেস্ট করে দেখাচ্ছি না, টাইম বেশি চলে যাবে। কিন্তু হ্যাঁ, ফ্রন্ট ব্রেক থেকে না অসম ফিডব্যাক, মানে যেই আপনি এখানে এটা প্রেস করছেন ব্রেকটাকে, আর তখনই আপনি ফিডব্যাকটা পেয়ে যাচ্ছেন। আমি এটা বলতে পারি NS 200, দেন বলতে পারেন N160, NS 160, N250, NS 400, ব্রেকিং নিয়ে কোনো কথা হবে না। সব থেকে বেস্ট ব্রেকিং বলতে পারেন আপনি, ওয়ান অফ দ্য বেস্ট বলতে পারেন এই মডেলগুলোতে আপনারা পেয়ে যান। তাহলে ফ্রন্ট ব্রেকিংটাতে খুবই সুন্দর বলে দিচ্ছি। চলুন এবার রিয়ার ব্রেকটাকেও টেস্ট করে দেখা যাক। সেম এখানে 60 পর্যন্ত নিয়ে গিয়ে এই যে 62-তে দেখুন, যখন আপনি রিয়ার ব্রেকটাকে না একদম ম্যাক্সিমামও চেপে ধরছেন তখনও কিন্তু এটা স্লিপ করছে না, তার মানে বলতে পারেন। আর হ্যাঁ, এবিএস ইনট্রুশন হালকা আছে, তার মানে এবিএসটা খুব সুন্দর কাজও এখানে করছেন। আর হ্যাঁ, এটা কিন্তু প্রোগ্রেসিভ, যেরকম মোটামুটি প্রতিটা ভিডিওতেই আমি বলি। আর তারপরে দেখুন রিয়ার উইথ ফ্রন্ট ব্রেক সাথে সাথে প্রেস করে দেখবো, সেম এট দ্য স্পিড অফ 60 এই যে রিয়ার উইথ ফ্রন্ট ব্রেক। কোনো কথা হবে না ভাই, কোনো কথা হবে না। মানে ওয়ান অফ দ্য বেস্ট ব্রেকিং যদি বলেন 160cc সেগমেন্টে এই বাইকে আপনি সেটা পাচ্ছেন, এটা নিয়ে কিন্তু কোনো কথা হবে না। ব্রেকিংয়ের জন্য এই বাইকটাকে কেউ আমার মনে হয় না রিজেক্ট করতে পারবে। আর তারপর যদি সাসপেনশনটা দেখেন, এই যে এই রকম যখন আপনি রোডে বাইকটাকে নামাচ্ছেন, ঠিক আছে, দেখুন ফ্রন্ট আপনি সাসপেনশনে এখানে ইউএসডি পাচ্ছেন, রিয়ারে আপনি এখানে মনোশক পাচ্ছেন। এবার
মোটামুটি যখন ছোটোখাটো এইরকম গাড্ডার উপর দিয়ে যখন আপনি যাচ্ছেন তেমন কিন্তু কিছু ফিল হচ্ছে না, কিন্তু যেই পাথরের উপর দিয়ে যাচ্ছেন তখন কিন্তু হালকা ঝটকাটা ফিল হচ্ছে। এবার দেখুন, যেরকম অলরেডি আমি অ্যাক্সেলারেশন টাইমে বললাম যে মানে স্টেবিলিটিতে কোনো প্রবলেম নেই। ইনফ্যাক্ট আপনি যদি কর্নারিং করেন না, আফটার দিস ইউএসডি আপডেট কর্নারিংটাও এখানে মানে দারুণ কর্নারিং হয়। তো বলতে পারেন হাই স্পিড, টপ স্পিড, কর্নারিংয়ে আপনার কোনো প্রবলেম নেই। যদি গাড্ডাতে যান তাহলেও অনেকটা অ্যাবজর্ব করছে, কিন্তু যখন আপনি কোনো পাথরের ওপর দিয়ে যাচ্ছেন না তখন কিন্তু ফিডব্যাকটা ফিলও হচ্ছে। সাসপেনশনের ব্যাপারটা হয়ে গেছে। তারপরে হ্যান্ডলিং যদি দেখেন, এরকম আপনি যখন করছেন, ফ্রন্ট সাসপেনশন যেহেতু ইউএসডি আছে, আপনি ওই স্টিফনেসটা বুঝতে পারছেন। কিন্তু হ্যাঁ, চালানোর সময়তে এই 154 কিলোগ্রাম যে ওয়েটটা, ট্রাস্ট মি, আপনি কিন্তু বুঝতে পারছেন না খুব একটা। মানে বাইকটা কিন্তু যে ওই ওয়েট যে ফিলটা ওটা কিন্তু হচ্ছে না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম স্টেবিলিটি কিন্তু কোনো প্রবলেমও নেই। আর রিয়ার ভিউ মিররটাও খুব সুন্দর, মোবাইল চার্জিং পোর্ট, স্পিডো ওডো, ট্যাকো, গিয়ার পজিশন সেন্সার, টার্ন বাটন ন্যাভিগেশন, কল এসএমএস অ্যালার্ট, সব কিছু আপনারা পাচ্ছেন। স্পোর্টি রাইডার ফিল, দেন স্পেশিয়াস সিট, বলতে পারেন সুন্দর অ্যাক্সিলারেশন, বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট বলতে পারেন ব্রেকিং আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, আর বলতে পারেন যে এভরিডে রাইডে তো আপনি বাইকটাকে নিয়ে যেতে পারেন। যদি ওকেশনাল এখানে হাইওয়েতেও চালাতে চান বাইকটাকে, আমার মনে হয় না আপনার কোনো প্রবলেম হবে। আর দেখুন, এবার বাইকটার ব্যাপারে মোটামুটি কথা বলা হয়ে গেছে। চলুন এবার এক্সট্রিমে গিয়ে দেখা যাক যে এইটার তুলনায় এক্সট্রিম আপনাকে কত ভালো রাইড এক্সপিরিয়েন্স দিতে পারে। বন্ধুগণ, এবার রাইড কম্প্যারিজনটা আমরা করব উইথ দিস নিউ এক্সট্রিম 160R 4V ডুয়াল চ্যানেল ABS মডেল। দেখুন, যখন বসছেন 795mm সিট হাইটে বসছেন, সিট হাইটে খুব একটা তফাৎ নেই, কিন্তু হ্যাঁ, যখন আপনি সিটে বসছেন এটা কিন্তু একটু হলেও কিন্তু বেশি সফটওয়্যার আপনার মনে হবে। ঠিক আছে, আর হ্যাঁ, এখানে সিঙ্গেল সিট, সো যদি আপনি ওই ফ্যামিলি ওরিয়েন্টেড পার্সন হন তাহলে ফ্যামিলির সাথে রাইড করতে এটা একটু বেশি কমফোর্টেবল আপনার মনে হবে। স্পোর্টি রাইডার পজিশন, ওই রিয়ার ফিটেড ফুটপেকটা তো আছে, কিন্তু এখানে N160-র তুলনায় কিন্তু খুব বেশি ঝুঁকতে হচ্ছে না। আর হালকা একটু সিটের মানে বাইকের মধ্যে বসছেন, হ্যান্ডেলবারটা একটু উঁচু, আপরাইট পজিশন, তো বলতে পারেন লং রাইডের জন্য কিন্তু এটা একটু হলেও বেশি প্রেফারেবল হবে। এবার চলুন টাইম ওয়েস্ট না করে শুরু করা যাক। ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, আর একটু হলেও কিন্তু N160-র তুলনায় এখানে কিন্তু অ্যাক্সিলারেশনটা, ইনিশিয়ালটা বলছি, আপনি বেটার পাবেন। এবার এটার ব্যাপারে কিন্তু আমরা যখন চালাবো, অ্যাক্সিলারেশন টেস্ট করবো, তখন কথা বলবো। কিন্তু হ্যাঁ, ইনিশিয়াল ইমপ্রেশনটা আপনাদের বলে দিয়েছি। হ্যাঁ, এখানে স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ নেই, সো বলতে পারেন এই ক্লাচটা কিন্তু ইজ অন দ্য মিড সাইড, যেটা আপনি N160-তে অনেকটাই সফট পাচ্ছিলেন। আর হ্যাঁ, এখানে যদি আপনি গিয়ার শিফটিং দেখেন, হালকা কিন্তু এফার্টটা আপনাকে বেশি দিতে হচ্ছে ওয়েন কম্পেয়ার টু N160। আর স্লিপার ক্লাচ তো নেই, সো টেস্ট করার এখানে কোনো মানে কথাই ওঠে না, প্রশ্নই ওঠে না। আর এরপরে একটা জিনিস সিম্পলি আমি আপনাদের যেটা দেখাতে চাইবো সেটা হচ্ছে এই যে টার্ন রেডিয়াস। N160-র তুলনায় কিন্তু এখানে টার্ন রেডিয়াসটা কিন্তু অনেকটাই ছোট। সো বলতে পারেন এখানে যদি আপনি এটাকে সিটি রাইডে বেশি ইউজ করেন, যদি মানে কুইক ইউ টার্নস নিতে হয় বা ছোট জায়গার মধ্যে গাড়িটাকে ঘোরাতে হয়, এটা কিন্তু আপনার বেশি একটা কমফোর্টেবল রাইড আপনাকে দেবে। আর এরপরে চলুন এবার ইঞ্জিনের ব্যাপারটা এখানে কথা হচ্ছিল। ঠিক আছে, ক্লাচ, গিয়ার, আর তাহলে এবার ইঞ্জিনটাকে এখানে টেস্টও করে নেওয়া যাক। কোম্পানি বলছে 4.7 সেকেন্ডসে এটা 0 to 60 অ্যাচিভ করতে পারে। এটা টেস্ট করে নিই, চলুন। 3 হর্ন, 0 to 60 আপনারা দেখে নিয়েছেন। টাইম ফল 0 to 100 নাও। সেটাও এই গাড়িটা আরামসে অ্যাচিভ করেছে। আচ্ছা, এবার দেখুন, আমি আপনাদের খুব ক্লিয়ারলি বলি, ভাইব্রেশন কিন্তু এখানে অনেকটাই কন্ট্রোলড। 0 to 100 পর্যন্ত এখানেও খুব বেশি বোঝা যাচ্ছে না, কিন্তু আমি বলবো যদি আপনি মানে এটা জিজ্ঞেস করেন আমাকে যে বেশি স্মুথকে, আমি কিন্তু ক্লিয়ারলি এখনও বলবো N160। কিন্তু হ্যাঁ, এটাও বলতে হবে যে এখানেও 110 পর্যন্ত কিন্তু আপনি কমফোর্টেবল ক্রুজিং স্পিড হিসেবে মেনে চলতে পারেন, যেটা আপনি N160-তেও পাচ্ছিলেন। এবার আগেন বলবো যে নিজের মানে কমফোর্টেবল স্পিড হিসেবে চালাবেন, আর অবশ্যই রোডের স্পিডটাকেও মেনটেন করবেন, লিমিট থাকে রোডের। আর তারপরে আমি বলবো যে এখানে যদি আপনি স্টেবিলিটি দেখেন, আমার মনে হয় N160 থেকে একটু বেটার স্টেবিলিটি আপনি পাচ্ছেন, কেন কি এখানে রেডিয়াল টায়ার দেওয়া আছে, আর আপনি হ্যান্ডেল বারটাই যেহেতু একটু উঁচু না, আলাদা একটু মানে ওই হ্যান্ডলিং আপনি পাচ্ছেন, সেই হিসাবে একটু হলেও বেটার আপনি বলতে পারেন যে ওই স্টেবিলিটিটা পাচ্ছেন। আর তারপরে হ্যাঁ, আপনি যদি এখানে মানে বলতে পারেন মাইলেজটা দেখেন, আমি বলবো ওই 40 থেকে 45-এর মধ্যে এখানে পাবেন। দুটো বাইকে খুব একটা যে তফাৎ হবে সেটা না, কিন্তু আমি এটা বলতে পারি N160-তে আমি জানি না মানে কোম্পানি কি বুঝে ওখানে অয়েল কুলিংটা সরিয়ে দিয়েছে, বাট কোম্পানি এটা বলছে যে R&D করা হয়েছে, অয়েল কুলিং সরালেও খুব একটা প্রবলেম হওয়া উচিত না। কিন্তু আমি এটা বলবো এখানেও যদি আপনি দেখেন, বিকজ অফ অয়েল কুলিং
লং রাইডে ডেফিনেটলি N160 থেকে বেটার আপনাকে এখানে যে ইঞ্জিন এফিসিয়েন্সি আপনি এখানে পাবেন। N160 তুলনায় এখানে এটা কিন্তু বেশি মানে কম সেকেন্ডের মধ্যে এটা 0 to 60 পৌঁছে যাচ্ছে, কিন্তু আমার মনে হয় না 0 to 100 দুটোর মধ্যে খুব একটা তফাৎ আছে। আর হ্যাঁ, আগেন যদি আপনি টপ স্পিডও দেখেন, দুটো বাইক মোটামুটি 125 থেকে 30-এর মধ্যে অ্যাচিভ করে নেয়, তো টপ স্পিডে খুব একটা ডিফারেন্স হবে না। কিন্তু যদি ইনিশিয়ালটা দেখেন, এটা ডেফিনেটলি আপনি মানে বেটার স্পিড আপনাকে প্রোভাইড করবে। আর হ্যাঁ, এই যে বেটার স্পিড দিচ্ছে না, যখন আপনি ট্রাফিকে থাকবেন, ট্রাফিক কেটে বেরোতে চাইছেন বা কুইক অ্যাক্সিলারেট করছেন কাউকে ওভারটেক করার জন্য, তো ওই টাইমে এটা আপনাকে বেশি হেল্প করবে। তো এটা আপনাদের বলে দিলাম। এবার চলুন এটারও যে ব্রেকিং ওটাকে আপনাকে টেস্ট করে বলি। এটাকে প্রথমে নিয়ে যায় 60 পর্যন্ত, অ্যান্ড ফ্রন্ট ব্রেক দেখুন, ওখানে আপনারা 300 mm ব্রেকিং পাচ্ছিলেন, আর এখানে 276 mm পেডেল ডিস্ক। কিন্তু আমি বলবো এখানেও ব্রেকিংটা আপনি যথেষ্টই ভালো পাচ্ছেন, ব্রেক বাইট ফিডব্যাক খুবই সুন্দর। কিন্তু আগেন যদি দেখেন তাহলে N160-তে ফ্রন্ট ব্রেকিংটা একটু বেটার পাবেন। আর এবার চলুন এখানে যে রিয়ার ব্রেকিংটা ওটাকেও টেস্ট করে দেখা যাক। 60 পর্যন্ত নিয়ে যায়, অ্যান্ড রিয়ার ব্রেক অ্যাপ্লাইড। এই যে টাক আওয়াজটা পেলেন, এটা কিন্তু ABS এর আওয়াজ, মানে যখন আপনি এক্সট্রিম প্রেস করছেন রিয়ার ব্রেকটাকে, তখনও কিন্তু রিয়ার ব্রেক যে চাকাটা ওটা কিন্তু স্লিপ করছে না। তাহলে এটা আপনাদেরকে এখানে বলে দিলাম। আর হ্যাঁ, রিয়ার ব্রেক যদি দেখেন দুটো বাইকের মধ্যে, হ্যাঁ রিয়ার ব্রেক ওখানে আপনি 230 পাচ্ছিলেন, এখানে 220 mm এর পেডেল ডিস্ক আছে, কিন্তু দুটোর মধ্যে খুব বেশি তফাৎ নেই, দুটোই আপনাকে মোটামুটি প্রোগ্রেসিভ নেচারে দিচ্ছে, আস্তে আস্তে গাড়িটাকে থামাচ্ছে। আর চলুন এবার রিয়ার উইথ ফ্রন্ট ব্রেক এই দুটোকে একসাথে করে দেখি, সেম অ্যাট দ্য স্পিড অফ 60 অ্যান্ড রিয়ার উইথ ফ্রন্ট ব্রেক। এই যে এইটা যখন আপনি করলেন না, আমার মনে হয় না দুটো বাইকের মধ্যে খুব একটা তফাৎ আপনি বুঝতে পারবেন। পেনশনে কিন্তু আবার একটু তফাৎ আছে। এইখানে যখন আপনি দেখছেন, এই যে যখন আপনি এরকম খাড্ডা রাস্তা দিয়ে চলছেন, ঠিক আছে, এই যে এই রকম রাস্তা দিয়ে যখন আপনি বাইকটাকে নিয়ে যাচ্ছেন, দেখুন ফ্রন্ট সাসপেনশনটা কিন্তু যখন আপনি এইরকম করছেন না, আপনি কিন্তু ডেফিনেটলি বুঝতে পারবেন যে N160 তুলনায় এখানে স্টিফনেসটা একটু বেশি আপনি পাচ্ছেন। কিন্তু যখন রিয়ার সাসপেনশনটা দেখছেন, তখন কিন্তু আবার ইকুয়েশনটা একটু আলাদা। N160-তে রিয়ার সাসপেনশনটা একটু টাইটার বা বলতে পারেন একটু স্টিফার ওয়েন কম্পেয়ার টু দিস। তো বলতে পারেন হাই স্পিড, টপ স্পিডে বা কর্নারিং, হ্যাঁ কর্নারিংয়ের ব্যাপারটা আপনাদের বলে দিই। কর্নারিংয়ে যদি দেখেন, আমার মনে হয় বিকজ অফ দ্য স্টিফনেস একটু হলেও আপনি বেটার কর্নারিং এখানে পাবেন। আগেন বলি N160-তেও কিন্তু খুব ভালো কর্নারিং, কিন্তু যদি বলেন বেটার কোনটা, আমার মনে হয় এটা আপনি পাবেন। কিন্তু হ্যাঁ, যদি আবার রিয়ার সাসপেনশনটা দেখেন, যদি আপনি ওই খাড্ডা রাস্তাগুলোতে যান, এই বাইকটা কিন্তু আবার আপনাকে একটু বেটার বলতে পারেন যে একটু মানে কমফোর্টেবল রাইড বেশি দেবে, কেন কি রিয়ার সাসপেনশনটা এখানে একটু হলেও আপনি সফটওয়্যার পাচ্ছেন। সাসপেনশনের ব্যাপারটা আপনাদের বলে দিয়েছি। আর এবার যদি ওভারঅল হ্যান্ডলিং দেখেন, যখন আপনি এরকমও করছেন না, এখনই যেরকম আপনাদের বলছিলাম যে এখানে আপনারা সাসপেনশনের ফ্রন্ট সাসপেনশন থেকে স্টিফনেসটা একটু বেশি বুঝতে পারছেন। কিন্তু হ্যাঁ, এখানে ওয়েট আবার কিন্তু অনেকটাই কম, এখানে 146, ওখানে 154 ছিল, 8 কিলোগ্রামের ডিফারেন্স। কিন্তু হ্যাঁ, সত্যি কথা বলবো, চালাতে গেলে কিন্তু দুটোর মধ্যে ওয়েটের যে খুব বেশি তফাৎ সেটাও আপনি বুঝতে পারবেন না। কিন্তু হ্যাঁ, এখানে যদি আপনি আবার রিয়ার ভিউ মিরর দেখেন, খুব সুন্দর আপনি রিয়ার ভিউ পাচ্ছেন, তো এটা একটা খুবই সুন্দর জিনিস। এখানে কিন্তু আপনি অনেকটা আপরাইট বসছেন, আর হ্যান্ডেল বারটা একটু উঁচু, আপনি একটু ভেতরে বসছেন। সো ওভারঅল হ্যান্ডলিংটাও কিন্তু ডিফারেন্ট ওয়েন কম্পেয়ার টু N160। আর লং রাইডে এটাকে বেশি প্রেফার করতে পারবেন, বিকজ আপনি অনেকটা আপরাইট বসছেন। আর স্পেশিয়াস সিট অলরেডি আপনাদের বলেছি, স্পিডো ওডো ট্যাকো গিয়ার পোজিশন সেন্সার সব কিছুই আছে। কিন্তু মিসিং যেটা, সেটা হচ্ছে এখানে আপনি যে বলতে পারেন টার্মিনাল ন্যাভিগেশন, ওটা এখানে পাচ্ছেন না, যেটা আপনি ওখানে N160-তে পেয়ে যাচ্ছেন। বাকি হ্যাঁ, ওখানে কিন্তু অয়েল কুলিং নেই, যেটা আপনি এখানে পাচ্ছেন, বা ওখানে আবার স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাসেস, যেটা আপনি এখানে পাচ্ছেন না। তো দুটোর মধ্যে কিছু প্লাস মাইনাস আছে। আর তারপরে যেটা বললাম, ব্রেকিংয়ের মধ্যে দুটোর মধ্যে যে খুব বেশি তফাৎ সেটাও না। আর তারপরে অ্যাক্সেলারেশন 0 to 60 ডেফিনেটলি আপনি এখানে বেটার পাচ্ছেন। ওভারঅল বাইকটা দেখুন, আপনি সিটি রাইডে তো প্রেফার করবেনই, ডেফিনেটলি প্রেফার করতে পারেন, খুবই সুন্দর। কিন্তু যদি আপনি ওকেশনাল মানে যদি লং ট্যুরসেও যান, লং রাইডসেও যান, এটা আপনি বেশি প্রেফার করবেন বিকজ অফ ইটস আপরাইট রাইডার পজিশন। এই বাইকটার ব্যাপারে মোটামুটি আপনাদের বলে দিয়েছি। চলুন এবার কনক্লুশনে যাই, অ্যান্ড দেন দেখি দুটোর মধ্যে কেনা কোনটা ঠিক হবে, একটা ফাইনাল ডিসিশন বানিয়ে নিই। বন্ধুগণ, এবার কনক্লুশনের ব্যাপারটা কথা বলা যাক, কোন বাইকটা কেনা আপনাদের জন্য ঠিক হবে। দেখুন, রাইডের এক্সপিরিয়েন্সের উপরে যদি ডিপেন্ড করেন, আমার মনে হয় N160 ব্যাপারে সব থেকে প্রথমে বলি। আর হ্যাঁ, তার আগে বলে দিই মেনটেনেন্সের ব্যাপারটা। অনেক লোকে এরকম বলে যে অয়েল কুলিংয়ে বেশি মেনটেনেন্স চার্জ হবে, এরকম না। কিন্তু যখন অয়েল কুলিংটা মানে ওই ফিল্টারটা চেঞ্জ করবে, তখন হয়তো এক্সট্রা যাচ্ছে, তার থেকে কিন্তু খুব বেশি যে এখানে ডিফারেন্স হবে মেনটেনেন্সে, সেরকম না। কিন্তু হ্যাঁ, যদি আপনি এখানে মানে ফাইবার কোয়ালিটি দেখেন, এই রিয়ার সেকশনে যদি এই মানে সিট কাউলের ব্যাপারটা যদি দেখেন, তাহলে কিন্তু এক্সট্রিম একটু বেটার। কিন্তু আবার যখন ট্যাঙ্ক কোয়ালিটি দেখছেন, এখানে ফাইবার আছে এক্সট্রিমে, কিন্তু এখানে আবার এখানে কমপ্লিটলি মেটাল দেওয়া আছে, মানে বলতে পারেন ট্যাঙ্ক কোয়ালিটিটা এখানে বেটার, ঠিক আছে। আর তারপরে যদি আপনি এখানে প্রাইস দেখেন, N160-তে 1,72,000 পর্যন্ত পে করছেন, আর এখানে আপনি 1,70,400, 1,500 টাকা পর্যন্ত ডিফারেন্স। আর এটাও আমি বলে দিতে পারি
যে কোনো ইন্ডিয়ান স্টেটে হয়তো দুটো বাইকে আপনি সেম প্রাইস পয়েন্টে পেয়ে যাবেন। তো প্রাইস ইজ নট দ্য ক্রাইটেরিয়া যে কোন বাইকটা কেনা ঠিক হবে। হ্যাঁ, এবার যদি রাইডের উপরে ডিপেন্ড করেন, আমি বলে দিই N160 লুকটা যদি আপনার ভালো লেগে থাকে, আওয়াজটা যদি আপনার ঠিক মনে হয়, আর আপনাদের যদি একটু স্পোর্টি রাইডের পজিশনটা দরকার, 40-45 কিলোমিটার মাইলেজ, ইউএসডি, মনোশক, আর তারপরে ফিচার ওয়াইজ যদি আপনার এখানে এই টার্ন বাই টার্ন ন্যাভিগেশন, রাতে রাইড করার জন্য যদি এখানে প্রজেক্টর ল্যাম্পটা যদি আপনার বেশি প্রয়োজন বোধ হয়ে থাকে, আগেন বলবো যদি আপনাদের বাজেট অ্যালাউ করে 1,65,70 পর্যন্ত যাওয়ার, আজকে ডেটে দাঁড়িয়েও কিন্তু এখানে বাজাজ পালসার N160 ওয়ান অফ দ্য বেস্ট 160cc বাইক আপনি বলতে পারেন। কিন্তু প্রশ্ন হচ্ছে এবার এক্সট্রিম 160 আর 4B কার কেনা ঠিক হবে। আমার এটা মনে হয়, দেখুন আমার এক্সপিরিয়েন্সটা আপনার সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে যদি প্রথমত তো লুকটা আসছে, আওয়াজটা যদি আপনাদের ঠিক লাগে, কিন্তু হ্যাঁ আপনি একটু আপরাইট পজিশন চাইছেন বসার সময়তে, যাতে আপনি লং রাইডে বেশি যেতে পারেন, হ্যান্ডেল বারটা একটু উঁচু এখানে, আর আপনি ফ্যামিলি ওরিয়েন্টেড পার্সন, নিজের ফ্যামিলির সাথে বেশি রাইড করা পছন্দ করেন, এখানে নর্মাল সিটও আপনি পেয়ে যাচ্ছেন, সাথে সাথে এখানে কিন্তু আবার অ্যাজ অ্যান অ্যাক্সারি আপনি স্প্লিট সিটও লাগাতে পারেন। তারপরে আপনার ওই ফাস্টেস্ট ব্যাপারটা দরকার, সব থেকে বেশি তেজ আপনি যেতে চান 160cc সেগমেন্টের মধ্যে, 4 ভ্যালভ, অয়েল কুল, এই জিনিসগুলো আপনার দরকার, আর বলতে পারেন একটু বেটার হ্যান্ডলিং, আর মাইলেজ আগেন 40-45 কিলোমিটার পর্যন্ত, আর বাজেট যদি আগেন বলি 1,70,72 পর্যন্ত যদি আপনার ঠিকঠাক লেগে থাকে, আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট ভ্যালু ফর মানি, বা বলতে পারেন যে মোস্ট ভ্যালু ফর মানি বাইক মনে হয় আমার এখানে এক্সট্রিম 160 আর 4B আপনার এখানে মনে হবে। এবার দেখুন কমপ্লিটলি দুটো বাইকের ব্যাপারে আপনাদের বলে দিচ্ছি, এবার আপনাদের কি মনে হচ্ছে, এক্সট্রিমটা কেনা ঠিক হবে নাকি N160? আফটার দিস রিভিউ আপনারা কি বুঝছেন প্লিজ এসে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, চ্যানেলটা কিন্তু একদমই নতুন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক, আর চ্যানেলটাতে যদি নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে ক্লিক করতে কিন্তু প্লিজ ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। খুব তাড়াতাড়ি দেখা হবে এরকমই একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।